ইন্দোনেশিয়ার শহরের মাঝে একটি স্কুল নাম SMA প্যালেটা বাংসা, যেখানে অনবরত ঘটে যাচ্ছে হরর সব ঘটনা। হঠাৎ করেই ছাত্রছাত্রীরা দেখতে পাচ্ছে ভয়ঙ্কর সব আত্মাদের, যাদের ভয়ে আতঙ্কিত সবাই। কিন্তু কেন? তারা কারা? হয়তো সেখানে লুকোনো আছে এমন এক অতীত যা স্কুলের দেয়ালগুলো মনে রাখতে চায়, বা এমন কোনো ঘটনা যা তার বিচার পেতে মরিয়া। আজকের এই ঘটনা শুধুমাত্র একটি গল্প নয়, ভয়ঙ্কর বিষয়ের সাথে সাথে এটি সমাজের এমন এক চিত্র যা সত্যিই খুবই ঘৃণিত। এক্সপ্লেইন করতে যাচ্ছি ইন্দোনেশিয়ান ভয়ঙ্কর মুভি প্রেতালাপ প্রেজেন্স সাজিন, এবং সাথে আছি আমি শুভ্র। আপনারা দেখছেন প্রেতালাপ। তাহলে চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ঘটনার শুরু হয় স্কুলের ভেতরে। আমরা একটা বয়স্ক লোককে দেখতে পারি। লোকটির নাম হচ্ছে মাতিন। তার কাজ স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম তার হাতে একটা কুপি ছিল, আর সে তার সাথে কিছু একটা টানতে টানতে নিয়ে যাচ্ছিল, যেগুলোর মধ্যে একটা পাত্রে পুজো করার মতো কিছু জিনিসপত্র রাখা ছিল। সে কোনো একটা মন্ত্র জপ করে যাচ্ছিল, আর সেই সাজানো ডালাগুলো কিছু কিছু জায়গার মধ্যে রেখে দিচ্ছিল। তখন আমরা শুনতে পাচ্ছিলাম কিছু একটা অদ্ভুত শব্দ সেখানে ভেসে আসছে, কিন্তু এগুলো সে পাত্তা দিচ্ছিল না। এর পরের দিন স্কুলে আসার সময় আমরা একটা ছেলে আর একটা মেয়েকে দেখতে পারি। একজনের নাম হচ্ছে ব্যাঙ্কিয়া, আরেকজনের নাম ডেভিড। তারা আসতে আসতে কার রেসিং করছিল, যে কে আগে স্কুলের মধ্যে আসতে পারে। দুজনেই খুব ধনী পরিবার থেকে বিলং করে। সবার আগে সেখানে স্কুলে এসে পৌঁছায় ডেভিড, যেটা ব্যাঙ্কিয়ার মোটেই ভালো লাগছিল না। স্কুলের ভেতরে তখন সব ছাত্রছাত্রীরা ঢুকছে। সেখানে আমরা এই স্কুলের প্রধান মিসেস তানিয়া এবং সাথে স্কুলের আরো একজন শিক্ষক আরমানকে দেখতে পারি। সেখানে একটা মেয়ে উপস্থিত হয়, নাম তার রাতু। আসলে সে আজ থেকে এই স্কুলের লাইব্রেরি দেখাশোনার কাজে নিয়োগ হয়েছে। লাইব্রেরিতে ঢুকে মিসেস তানিয়া রাতুকে বলছিল, আপনার এখানে কাজ হচ্ছে সোমবার থেকে শুক্রবার সকাল 7টা থেকে বিকাল 4টা পর্যন্ত। রাতু সেখানে পেছনে দেখতে পাচ্ছিল একটা লকার খোলা, এবং সেটার মধ্যে একটা কিতাব রাখা রয়েছে, আর একটা থালার মধ্যে কিছু অদ্ভুত জিনিস রাখা। এই বিষয়ে যখন সে মিসেস তানিয়াকে জিজ্ঞেস করে, তখন সে বলে, আমি দরকারি জিনিস ছাড়া অদরকারি বিষয়ে কথা বলতে পছন্দ করি না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। রাতু যখন সেই লকারের ভেতরটা ভালো করে দেখছিল আর দেখে চলে যাচ্ছিল, তখন আমরা দেখতে পাচ্ছিলাম ভেতরে থাকা কিতাবটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এটাতে আমরা বুঝতে পারি এখানে ভয়ঙ্কর কিছুর অস্তিত্ব বিরাজমান। এদিকে আমরা বিয়াঙ্কা এবং তার বান্ধবীদেরকে ওয়াশরুমে দেখতে পারি। সেখানে একটা মেয়ে হাত ধুতে আসলে তাকে সেখান থেকে তারা তাড়িয়ে দেয়। তাদের ব্যবহার থেকে আমরা এটা বুঝতে পারি যে এই স্কুলের ভেতরে তারা একটা ক্ষমতা নিয়ে চলে। কিন্তু তারা যখন সেখান থেকে ক্লাসে ফিরছিল, হঠাৎ করে একটা মেয়ে সেখানে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়, কিন্তু বাকিরা এই শব্দে পাত্তা দিচ্ছিল না, সেখান থেকে চলে যায়। কিন্তু সেই মেয়েটি সেই আওয়াজগুলো তখন আরো ভালো করে শুনতে পাচ্ছিল। সে আবিষ্কার করলো শব্দটা আসছিল পাশে থাকা একটা চেঞ্জিং রুম থেকে। এবার রুমের ভেতরে আমরা দেখতে পাচ্ছিলাম সেখানেও পুজোর ডালার মতো কিছু একটা ছিল, যেটি কিনা স্কুলের পরিচ্ছন্ন কর্মী মাতিন রেখেছিল। মেয়েটি যখন সেই দরজাটা খুলতে যাবে, সেখানে তখন বিয়াঙ্কা এসে পড়ে আর বলে, এখানে কি করছো? চলো, ক্লাস শুরু হচ্ছে। ক্লাসের মধ্যে আমরা একটা ছেলেকে দেখতে পারি, নাম রাজি। সে একটা মেয়ের দিকে দেখছিল যার নাম এলেন্ডা। তারা দুজনেই খুব ভালো বন্ধু, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম বিয়াঙ্কার বয়ফ্রেন্ড ডেভিড পেছন থেকে বসে বিরক্ত করছিল এলেন্ডাকে। তখনই সেখানে ম্যাডাম আসে আর তাদের পরীক্ষার জন্য খাতা দেয়। ফাইনাল এক্সামের আরো কিছুদিন বাকি, এখন টেস্ট নেওয়া হচ্ছে। স্কুল শেষে আমরা দেখতে পাচ্ছিলাম একটা জায়গায় কিছু মেয়েরা নৃত্য করছে। এটা স্কুলেরই একটা অন্য ক্লাস। যারা নৃত্য শিখতে আগ্রহী তারাই এখানে নাচ শেখে। সেখানে রাজিও বসেছিল, কেননা সেখানে ডান্স করছিল এলেন্ডাও। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সেখানে তখন বিয়াঙ্কা আর তার বান্ধবীরা আসে, আর এসে এই নাচের ব্যঙ্গ করছিল, নাচ ডিস্টার্ব করছিল, আর তাদের নাচ নষ্ট করে দিয়ে তারা সেখান থেকে চলে যায়। ক্লাস শেষে রাজি আর এলেন্ডা এবং তাদের আরেক বান্ধবী রীতা একসাথেই হাঁটছিল। রীতা বলছিল বিয়াঙ্কা অনেক বড় ঘরের মেয়ে, আর তার বয়ফ্রেন্ড ডেভিড স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার অধিনায়ক। তার অনেক ফলোয়ার রয়েছে ইনস্টাগ্রামে, কিন্তু তাই বলে তারা এতটা করতে পারে না। সবাইকে
এত হেনস্থা করতে পারে না, কিন্তু কি আর করা যাবে। রিতার তখন অনেক ক্ষুধা লাগে, সে চলে যেতে চায় খাবার খেতে। এলেন্দা আর রাজিকে সে জিজ্ঞেস করে যে তোমরা খাবে কিনা, কিন্তু তারা বলে না, এখন খাওয়া দাওয়া করব না, আমরা কি পরীক্ষা দিলাম আজ তা নিয়ে একটু আলোচনা করব। রিতা তখন বলছিল পরীক্ষা তো দিয়ে ফেলেছি, শেষ, এটা নিয়ে এখন ডিসকাস করার কোনো বিষয় হলো, এটা বলে সে চলে যেতে থাকে। যাওয়ার সময় কম্পিউটার ক্লাসের রুম থেকে সে অদ্ভুত একটা শব্দ শুনে, সে অনেকটা ভয় পায় এবং মোবাইলের ক্যামেরা অন করে ভেতরে কি রয়েছে সেটা দেখার চেষ্টা করে। সেখানে পেছন দিয়ে তাকে এসে ধরে ফেলে বিয়াঙ্কা আর তার গ্রুপ। তারা এসে বলছিল তোমার কি মনে হয় এখানে ভূত আছে? কিছু না বলেই সেখান থেকে রিতা চলে যেতে চাইছিল, কিন্তু বিয়াঙ্কা তাকে আটকায়, বলে যদি এখানে কিছু থেকে থাকে তাহলে আমাদেরকে সেটা দেখাও, চলো। এটা বলে কম্পিউটার রুমে ঢুকে তারা, আর আমরা দেখতে পাচ্ছিলাম এলেন্ডা তার ক্যামেরা নিয়ে এগুলো রেকর্ড করছিল। কম্পিউটার রুমের ভেতরে একটা কম্পিউটার অন করা ছিল, কিন্তু সেখানে কেউ বসেছিল না। সেখানে টেবিলের মধ্যে আমরা মাতিনের রাখা পূজার ডালাটাও দেখতে পাচ্ছিলাম। রিতাকে বিয়াঙ্কা বলছিল ডাকো তোমার ভাইকে। ভাই মানে? আসলে এটার অর্থ হচ্ছে রিতার একটি ভাই ছিল যে কিনা এই স্কুলেই পড়াশোনা করত, কিন্তু অনেক আগে কোনো এক অজ্ঞাত কারণে তার মৃত্যু হয়। রিতা দাবি করে সে এখনো তাকে স্কুলের ভেতরেই দেখতে পারে মাঝে মধ্যে। বিয়াঙ্কার কথায় রিতা তার ভাইকে যখন ডাকে তখনই আমরা দেখতে পারি সেখানে থাকা চেয়ারটা আপনা আপনি নড়ে যায়। এটা দেখে তো সবাই খুবই ভয় পেয়ে যায় আর দৌড়ে সেখান থেকে বের হয়ে আসে। এদিকে আমরা দেখতে পারি একটা মেয়েকে, যেখানে ডেভিড খেলা করছে সেখানে সে ডেভিডকে অনেক উৎসাহ দিচ্ছিল। আমরা বুঝতে পারছিলাম মেয়েটি ডেভিডকে অনেক পছন্দ করে, কিন্তু তখনই সেখানে চলে আসে বিয়াঙ্কার দল। বিয়াঙ্কা সেই মেয়েটিকে অনেক অপমান করছিল, বলছিল তুই কেন এখানে এসেছিস? আমার বয়ফ্রেন্ডকে শুধু আমি বাহবা দেব, আমি উৎসাহ দেব, তোকে যেন ডেভিডের আশেপাশে ওয়ার না দেখতে পাই, তোর চেহারা আয়নায় কখনো দেখেছিস? এসব বলে তাকে অপমান অপদস্থ করছিল, যেটা আবার রেকর্ড করছিল এলেন্ডা তার ক্যামেরাতে। রাজি তাকে নিষেধ করছিল এগুলো করার দরকার নেই, কিন্তু এলেন্ডা বলছিল এগুলো আমাদের ম্যামকে দেখানো উচিত, কেননা সে স্কুলের মধ্যে যেভাবে ইচ্ছে সেভাবে চলতে পারে না, এটি একটি প্রতিষ্ঠান। কিন্তু তখনই বিয়াঙ্কা এলেন্ডাকে ক্যামেরা করতে দেখে ফেলে, যদিও সে সেদিন এলেন্ডাকে ধরতে পারে না। সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়ে কুরআন তেলাওয়াত করা শেষ করে এলেন্ডা। সে ক্যামেরাতে তার করা বিঙ্কি আর ভিডিওগুলো দেখছিল। ঠিক তখনই ফোনে রাজির মেসেজ আসে। রাজি বলছিল তুমি কি তোমার আজকের হোমওয়ার্ক শেষ করেছো? মেসেজটা পেয়ে অনেকটা খুশি হয় এলেন্ডা, বোঝাই যাচ্ছিল সে রাজিকে অনেকটা পছন্দ করে। তখনই অন্য ঘর থেকে একটা কাঁচ ভাঙার আওয়াজ। সে দৌড়ে সেখানে গিয়ে দেখতে পারে তার মা ফ্লোরে বসে রয়েছে, হাত থেকে পড়ে পানির গ্লাসটা ভেঙে গিয়েছে। সামনে টিভিতে একটা ভিডিও দেখছিল তার মা, যেখানে এলেন্ডার মা, এলেন্ডা আর এলেন্ডার বাবা তারা তিনজন মিলে খুবই মজা করছিল। কিন্তু একদিন সবকিছুই শেষ হয়ে যায়, এলেন্ডার বাবা মারা যায়। সেই সুখ এখনো কাটিয়ে উঠতে পারেনি এলেন্ডার মা। এলেন্ডা তখন তার মায়ের হাত ধরে এবং একটা ছড়া বলতে থাকে, যেটা ছোটবেলায় তার বাবা মা দুজনেই বলে তাকে শেখাতো। এলেন্ডার মাও সাথে সাথে সেটা বলছিল। এর পরের দিন স্কুলের মধ্যে অফিসে মিসেস তানিয়া রাজি আর এলেন্ডাকে ডেকে নেয়। তাদেরকে বলছিল যে তোমরা অনেক ভালো করছো এবং এই স্কুলের ইতিহাসে তোমরাই প্রথম যারা কিনা লেখাপড়ায় ভালো থাকার কারণে এত বড় স্কুলে ফ্রিতে পড়াশোনা করার সুযোগ পেয়েছিলে। তোমাদের পরীক্ষা যদি ভালো হয় তাহলে তোমরা একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এবং সেখানেও তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে লেখাপড়া করার সুযোগ থাকবে। কিন্তু এই সুযোগটা তোমাদের দুজনের মধ্যে কেবল একজন পাবে যে কিনা সব থেকে বেশি অর্জন করতে পারবে। এটা শোনার পর দুজন দুজনের দিকেই তাকাচ্ছিল। অফিস থেকে বের হওয়ার পর দুজন দুজনকেই বলা বলি করছিল যে সুযোগটা তুমিই পাবে। দেখো, আসলে দুজনই খুবই ভালো স্টুডেন্ট। তারা যখন তাদের লকারের কাছে যায় তখন এলেন্ডা দেখতে পায় তার লকারের উপরে কেউ যেন কাগজে বাজে কিছু একটা লিখে রেখেছে। এটা দেখে সে তৎক্ষণাৎ সেটা ছেড়ে ফেলে, কিন্তু কে করলো এটা? যাই হোক, সেখানে রাজি বলছিল আমি লাইব্রেরিতে যাচ্ছি বই পড়তে, তুমি যাবে? এলেন্ডা তাকে বলছিল তুমি যেভাবে পড়ছো সে অনুযায়ী তো তুমি সুযোগটা পাবে, দেখো তুমি লাইব্রেরিতে যাও, আমি সোজা ক্লাসেই যাব। রাজি চলে গেলে ঠিক তখনই সেখানে বিয়াঙ্কা আসে আর এলেন্ডাকে ধাক্কা মেরে ব্যাগ থেকে ক্যামেরাটা নিয়ে নেয়। বিয়াঙ্কা বলছিল তুমি এসব কেন রেকর্ড করছিলে? সাংবাদিক হতে চাও নাকি? এলেন্ডা বলছিল দয়া করে এটা দিয়ে দাও আমাকে, এটা আমার প্রয়াত বাবার ক্যামেরা। সেখানে তখন ডেভিড আসে আর বিয়াঙ্কার হাত থেকে ক্যামেরাটা নিয়ে নেয়, বলে তুমি কি এই ক্যামেরাটা নিতে চাও? যদি নিতে চাও তাহলে অবশ্যই নিতে পারবে, কিন্তু আমার বাড়ি থেকে এটা নিতে হবে। ঠিক রাত 9টা বাজে একটা পার্টি রয়েছে, তোমাকে সেখানে নিমন্ত্রণ করলাম। এটা বলে ক্যামেরা নিয়ে তারা চলে যায়। সেখানে সবাই কম্পিউটার ক্লাস করছিল, কিন্তু এলেন্ডা
এলেন্ডা সেখানে খুব অস্বস্তিতে পড়ে গিয়েছিল, কারণ তার ক্যামেরাটা খুবই প্রিয়, এটা তার বাবার ক্যামেরা। ঠিক তখনই পাশের কম্পিউটার স্ক্রিনে একটা লেখা ভেসে ওঠে। এটা দেখে তো সে অবাক হয়ে যায়। সেখানে লেখা ভেসে ওঠে, যেও না। আবারও সেখানে চাইতেই সে দেখতে পারে ডেস্কের উপরে থাকা চশমাটা নিজে নিজেই যেন নড়ে উঠল। ভয়ে ভয়ে সেই চশমাটা হাতে নেওয়ার পর সেটার রিফ্লেকশনে একটা ভয়ঙ্কর মুখ দেখতে পেল, যেটা দেখে সে ভয়ে সেখানেই দাঁড়িয়ে যায়। তার চিৎকারে ক্লাসের সবাই অবাক হয়ে যায়। সে বিষয়টা বলতে না পেরে ওয়াশরুমে চলে আসে। সেখানে তার সাথে দেখা হয় লাইব্রেরির দায়িত্বে থাকা রাতুর সাথে। কিন্তু তখনই হঠাৎ করে লাইট চলে যায়। তার সাথে অদ্ভুত সব শব্দ ভেসে আসছিল। তারা হালকা ভয় পেয়ে যায়, কিন্তু আবারও লাইটটা চলে আসে। তবে সেই ভয়ানক আওয়াজটা কোনোভাবেই বন্ধ হচ্ছিল না। কোথা থেকে যেন কান্নাটা ভেসে আসছে। তারা বুঝতে পারে যেটা আসছে পাশেই থাকা চেঞ্জিং রুমটা থেকে। তারা তখন দুজনেই সেখানে এগিয়ে যায়। শব্দটা বাড়ছে। রাতু গিয়ে রুমটা খোলার চেষ্টা করলো। তখনই ভেতর থেকে একটা বিকট আওয়াজ, যেটা শুনে তারা দুজনেই খুবই ভয় পেয়ে যায় আর দরজাটা খোলার সাহস হয় না। কিন্তু তারা চলে যাওয়ার পর দরজাটা আপনা আপনি খোলার পর ভেতরে আমরা একটা ভয়ানক অবয়বকে দেখতে পাচ্ছিলাম। রাত হয়েছে, ঘড়ির কাঁটায় 9:30 বাজতে চললো। অ্যান্ডেলা চিন্তা করছিল তার কি সত্যি যাওয়া উচিত ক্যামেরাটা আনতে। তখনই তাকে রাজি কল করে, কিন্তু কলটা সে ধরছিল না। সে টেনশনে ছিল। তখনই তার মনে হয় আমার যেভাবেই হোক ক্যামেরাটা আনা দরকার, কেননা এটা হচ্ছে আমার বাবার একমাত্র স্মৃতি। সে তখন তার মায়ের কাছে যায়, যেখানে তার মা তার বাবার ভিডিও দেখছিল। সেখানে তার বাবা ভিডিওতে গান করছিল, তার মাও সাথে সাথে গান গাইছিল। সেটা দেখে অ্যান্ডেলার খুবই ভালো লাগে। তার মাকে সে বলে, মা তোমাকে আমি সব সময় এমন খুশিই দেখতে চাই। তার মা তাকে বলছিল, আচ্ছা তুমি কি কোথাও বের হচ্ছ? সে তখন মিথ্যা বলে এই তো মা, আমার একটু রিতার বাড়িতে যেতে হবে, এখনই চলে আসব। সালাম জানিয়ে সে বের হয়ে যায়। এদিকে আমরা ডেভিডের বাড়ির ভেতরে দেখতে পাচ্ছিলাম, যেখানে তারা সব বন্ধু বান্ধবরা যারা একটা গ্যাংয়ের মতো থাকে সবাই মিলেই পার্টি করছে। যেখানে তারা বটল ফ্লিপ গেম খেলছিল, ড্রিঙ্কস করছিল প্রচুর, মানে যাচ্ছে তাই অবস্থা। সেখানে তখন অ্যান্ডেলা যায় এবং বলে, আমাকে ক্যামেরাটা দাও। ডেভিড বলছিল, আরে ক্যামেরা করছো কেন? এখানে এসেছো আমাদের সাথে পার্টি করো, তারপর ক্যামেরা নিয়ে যাবে। বিয়াঙ্কা সেখানে এলেন্ডাকে বলছিল, তোমার এখানে আসা উচিত হয়নি। ডেভিড সেখানে ড্রিঙ্কস নিয়ে আসে আর বলে, এটা তুমি পান করো, তাহলেই ক্যামেরা পাবে। কিন্তু কিছুতেই সে পান করছিল না। তখন আমরা দেখতে পারি তারা সবাই মিলে জোর জবরদস্তি করে এলেন্ডাকে ড্রিঙ্কস করায়। সেখানে একটা ছেলে ছিল, নাম রকি। সে ছিল একটু ভিন্ন, তার বিষয়টা ভালো লাগছিল না। আমরা দেখতে পাচ্ছিলাম বেশি পরিমাণে জোর করে ড্রিঙ্কস করানোর কারণে সেখানেই এলেন্ডা মাতাল হয়ে যায়। সেখানে মাতাল অবস্থায় ডেভিড এলেন্ডাকে গিয়ে ধরে। বিঙ্কিয়া সেখানে ডেভিডকে গিয়ে বলে, তুমি যতক্ষণ না পর্যন্ত সন্তুষ্ট হও তাকে তোমার জন্য ব্যবহার করবে। বন্ধুরা চিন্তা করে দেখুন, কোনো গার্লফ্রেন্ড কিভাবে তার বয়ফ্রেন্ডকে এমনটা করতে দিতে পারে? হ্যাঁ পারে, যারা বেশি খারাপ তারাই তো পারে। এটা শুনে খুশি হয়ে ডেভিড অ্যান্ডেলাকে নিয়ে অন্য রুমে চলে যায়। এরপর দিন সকালে আমরা দেখতে পাচ্ছিলাম অ্যান্ডেলা তার নিজের রুমে শুয়ে আছে। সামনে বসে আছে রিতা। তার ক্যামেরাটাও সে ফেরত পেয়েছে, কিন্তু কাল রাতে কি হয়েছিল তার তেমন কিছুই মনে নেই। সে খেয়াল করলো তার শরীরের কাপড়টা চেঞ্জ করা, কিন্তু কে চেঞ্জ করলো সেটা নিয়ে সে চিন্তায় পড়ে যায়। স্কুলের মধ্যে সে যাওয়ার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছিলাম ছাত্রছাত্রীরা সবাই তাকে নিয়ে হাসি মশকরা করছিল, অনেক খারাপ খারাপ কথা বলছিল। সে বুঝতে পারছিল না বিষয়টা কি। ঠিক তখনই তার ফোনে একটা ভিডিও আসে, যেটা ওপেন করে সে দেখতে পারে সে যখন কাল বেশি ড্রিঙ্কস করে মাতলামি করছিল তখন এই স্কুল বিষয়ে আর টিচারদের বিষয়ে অনেক খারাপ খারাপ কথা বলে। আর সেই ভিডিওতে শুধু তাকেই দেখানো হচ্ছিল, আর যে ভিডিওটা রীতিমতো এই স্কুলের সবার মধ্যে ভাইরাল। তখন সেখানে মিসেস তানিয়া আসে আর তাকে অফিসের মধ্যে ডেকে নিয়ে যায়। তাকে বলছিল, তোমার জন্য আমাদের স্কুলের বদনাম হয়েছে, যা একদমই সহ্য করা যাচ্ছে না। স্কুলে কমিটি তোমার বৃত্তিবাদ করেছে, অর্থাৎ তুমি এখানে আর ফ্রিতে পড়াশোনা করতে পারবে না, সবকিছু থেকেই তোমাকে বাদ দেওয়া হয়েছে। এলেন্ডা বুঝাতে চাইছিল সবকিছু মিস তানিয়াকে, কিন্তু তার কোনো কথাই শোনা হয় না। সে রেগে গিয়ে বিয়াঙ্কার কাছে যায় এবং সেখানে গিয়ে বলে, তুমি এমনটা কেন করেছো? তুমি জানো তুমি আমার কত বড় ক্ষতি করেছো? তুমি বড় লোক, তা বলে যা ইচ্ছা তাই করবে? বিয়াঙ্কা সেখানে বলছিল, তুমি ড্রিঙ্কস করে মাতলামি করে উল্টাপাল্টা বলেছো, এটা আমার দোষ কি? তাছাড়া তোমার এইসব কথা শোনার আমার কোনো টাইম নেই। তখন তাদের মধ্যে হাতাহাতি হচ্ছিল। সেখানে রাজি গিয়ে এলেন্ডাকে আটকায়। রাজি বলছিল,
বলছিল, এলেন্ডা আমি তোমার উপর অনেক হতাশ, কখনো ভাবিনি তুমি এমনটা করবে। সেখানে এলেন্ডাও বলছিল কেঁদে কেঁদে, আমি আরো তোমার উপর বেশি হতাশ। অনেক দিন ধরে বন্ধু আমরা রাজি, তোমার অন্তত আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন ছিল বিষয়টা কি ঘটেছে, কিন্তু তুমিও আমাকে বুঝোনি। আমার জীবনটা শেষ হয়ে গিয়েছে, আমাকে আর স্কলারশিপ দেওয়া হবে না, সেটা শুধুই এখন তোমার। এটা বলে সে চলে আসে সেখান থেকে। সে মন খারাপ করে লাইব্রেরিতে বসেছিল। ঠিক তখনই আরো একটি ভিডিও আসে তার মোবাইলে, যেটার ভেতরে সে এমন কিছু দেখতে পারে যা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ফোনটা সাথে সাথেই রেখে দেয়। সেখানে ফোনে বিয়াঙ্কা ডেভিডকে বলছিল, তোমার কি অ্যান্ডেলার সাথে সবকিছু করা হয়েছে? ডেভিড বলছিল, হ্যাঁ সব করা হয়েছে। এটা শুনে তো অ্যান্ডেলা অনেক ভেঙে পড়ে। সে বের হয়ে আসার সময় ডেভিড আর রকি তার সামনে পড়ে। সে পাশ কাটিয়ে তার লকারের সামনে গিয়ে দেখতে পারে বিভিন্ন ছাত্রছাত্রীরা অনেক খারাপ ভাষায় অনেক কিছু বলে টাঙিয়ে রেখেছে। আমরা সেখানে দেখতে পাচ্ছিলাম রকি আর ডেভিড তারা এই বিষয়টা নিয়ে একটু ভয় পাচ্ছিল। সমস্ত স্কুলের মধ্যেই এখন তাকে নিয়ে খারাপ আলোচনা চলছে। সে যখন বাথরুমে ছিল, পাশে থাকা চেঞ্জিং রুমের ভেতর থেকে নিচ দিয়ে তার কাছে একটা টিস্যু আসে। সে বেশি কিছু বুঝতে পারে না, নিজের চোখ মুখ মুছে। তারপর আমরা দেখতে পাই স্কুলের অন্য স্যার আরমান তাকে ডেকে নিয়ে যায় আর তাকে বলে, স্কুলের তহবিলের টাকায় তুমি লেখাপড়া করেছো এতদিন, তুমি কিভাবে এতটা বিগড়ে গেলে এমনটা আমি বুঝতে পারছি না এবং আশা করিনি। অ্যান্ডেলা তাকে সবকিছু বলার চেষ্টা করে, কিন্তু স্যার সেটাও বোঝার চেষ্টা করে না। আমরা তখন দেখতে পাচ্ছিলাম রাগে দুঃখে ক্ষোভে সেখানে থাকা কলমের জুড়ি থেকে একটা কাটার নিয়ে অ্যান্ডেলা বাহিরে চলে আসে। অন্যদিকে আমরা তার মাকে দেখতে পারি, যে কিনা কাপড় গোছাতে গিয়ে ঝুড়িতে এলেন্ডার আগের দিনের কাপড়গুলো পায়, যেগুলো দেখে তার একটু সন্দেহ লাগে, কেননা কাপড়গুলো ছেঁড়া ছিল। এলেন্ডার মা বুঝতে পেরেছিল হয়তো তার মেয়ের সাথে খারাপ কিছু ঘটেছে। এদিকে আমরা দেখতে পারি এলেন্ডা মেয়েটা কান্না করতে করতে তার এত খারাপ অবস্থা হয়ে গেছে যে সে বমি করতে শুরু করে। অনেক কান্নাকাটি করছিল, কেননা সে ভাবতেই পারছিল না তার মাকে সে কি জবাব দেবে, কি বলবে। একে তো তারা গরিব, তার বাবা মারা গিয়েছে অনেক আগে, অন্যদিকে তার সাথে এত খারাপ বিষয় ঘটেছে। এসব কিছু ঘটার কারণে ফ্রিতে পড়ার চান্সটাও মিস হয়ে গেছে। আমরা দেখতে পারছিলাম তার মা তখনই তাকে কল করে। সে কাঁদতে কাঁদতে শুধু তার মাকে একটা কথাই বলে, মা আমাকে তুমি ক্ষমা করো। এটা বলে কান্না করতে করতে ফোনটা রেখে দেয়। তখনই আমরা দেখতে পারি সেই কাটারটা দিয়ে সে নিজেই নিজেকে হাতে আঘাত করে, মানে শেষ হওয়ার জন্য। তারপর সে সরাসরি চলে আসে একটা লিফটে আর লিফট চালু করে দেয়। লিফট চলতে চলতে সে রক্ত শূন্যতায় ধীরে ধীরে সেখানেই চিরনিদ্রায় চলে যায়। আর এভাবেই একটা মেধাবী ছাত্রীর বিদায় ঘটে। এরপর আমরা দেখতে পারছিলাম তাকে দাহ করা হচ্ছে। তার মা অ্যান্ডেলার মৃত্যু না মানতে পেরে পুরোপুরি চুপ হয়ে গিয়েছে। কেন হলো এটা, কিভাবে ঘটলো তা তো আর কেউ জানে না। কিন্তু আমরা দেখতে পারছিলাম কবরস্থানের উপরে যে সবচেয়ে বড় গাছটা দাঁড়িয়ে আছে, সেখানে বসেছিল স্কুলেরই ইউনিফর্ম পরা কতগুলো ভয়ঙ্কর আত্মা, যাদেরকে কেউ দেখতে পারছিল না। সেখানে রাজের বাবা আর মাকে আমরা দেখতে পারি। রাজের বাবা হচ্ছে একজন ইমাম, সে জানাজা পড়িয়েছে এলেন্ডার। তারা এসে এলেন্ডার মাকে সমবেদনা জানায় এবং শক্ত থাকতে বলে। সেখানে তখন স্কুলের মিসেস তানিয়া এসে এলেন্ডার মাকে বলছিল, দেখুন যা ঘটেছে ঘটেছে, এটা খুব খারাপ, কিন্তু আমি আশা করব আপনি এই বিষয়ে যেন বাহিরে কাউকে কিছু না বলেন। এটা একটা স্বাভাবিক মৃত্যু হিসেবেই বলবেন, এটাই আশা করছি, কেননা আমি চাই না এলেন্ডার জন্য আমাদের স্কুলের নামটা খারাপ হোক। এটা শোনার পর এলেন্ডার মায়ের অনেক খারাপ লাগে। এসব কথা তার বিরক্ত লাগছিল। সে রিতাকে নিয়ে সেখান থেকে চলে যায়। সবাই চলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছিলাম সেখানে পিঙ্কি এসে উকি দিয়ে কবরটা দেখছিল। একটা কথা আছে না, চোরের মন পুলিশ পুলিশ, বিষয়টা তেমনই। আমরা কবরের পাশে দেখতে পাচ্ছিলাম যেখানে 3 জন ভয়ঙ্কর আত্মা এলেন্ডার কবরের পাশেই বসেছিল। সন্ধ্যার সময় এলেন্ডার বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়, কুরআন তেলাওয়াত করা হচ্ছিল। রাতে যখন শুয়ে আছে এলেন্ডার মা আর ফোনে তাকে দেখছিল, হঠাৎ করেই পেছনে থাকা জানালাটা খুলে যায়। এলেন্ডার মা দেখতে পারে সেখানে স্কুল ড্রেস পরা 3 জন ভয়ঙ্কর ভাবে দাঁড়িয়ে রয়েছে। তারা ভয়ঙ্কর আত্মা, তারা কেন এখানে এসেছে, কি সম্পর্ক এই স্কুলের সাথে তাদের। কিন্তু তৎক্ষণাৎ আবার ওইগুলো উধাও হয়ে যায়। তখনই অ্যান্ডেলার কণ্ঠে আওয়াজ ভেসে আসে। তার মা আর তার বাবার শেখানো ছড়াটা সে বলছিল। তার মা অন্য রুমে গিয়ে দেখতে পারে টিভিতে এলেন্ডা
বসে আছে আর ছড়া পাঠ করছে। যদিও এটা আবার অফ হয়ে যায়, তার মায়ের মনে হয় অ্যান্ডেলা হয়তো তাকে কিছু বলতে চাইছে। ওদিকে আমরা দেখতে পারছিলাম মাতিন যখন স্কুল পরিষ্কার করছিল সেখান দিয়ে রাতু গেলে তার হাতটা হঠাৎ করেই ধরে ফেলে মাতিন, আর শুধু এটা বলে যে আরেকজন শিকার হয়ে গিয়েছে। এটার অর্থ কি তা আমরা একটু পরেই বুঝতে পারবো, আর কেন সে রাতুকে এটা বলল এটাও বুঝতে পারবো। ওদিকে আমরা দেখতে পাচ্ছিলাম মিসেস তানিয়া বক্তব্য দিচ্ছে সবার উদ্দেশ্যে। তিনি বলছেন, আর কয়েকদিন পরেই হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষা। এলেন্ডার মৃত্যুতে আমরা সবাই সুখাহত, কিন্তু সেটা এখন একটা অতীত, সেটার মধ্যে পড়ে থাকলে হবে না। এখন তোমাদের কাজ হচ্ছে ভালোভাবে লেখাপড়া করা এবং নিজেকে সময় দেওয়া। তার বক্তব্য শেষ করে সে যখন লিফটে করে নিচে নামছিল সে তখনই দেখতে পারে ফ্লোরের ভেতর থেকে রক্ত যেন উপরের দিকে উঠে আসছে যেখানে মারা গিয়েছিল এলেন্ডা। সে তো খুবই ভয় পেয়ে যায়। তখন সে লিফট থেকে নেমে যায়, যদিও মাতিন সেখানে তেমন কিছুই দেখতে পারছিল না। ওইদিকে আমরা দেখতে পারি লাইব্রেরিতে রাজিকে, যে সেখানে যায় কিছু বই ফেরত দিতে এবং কিছু বই নিয়ে আসতে। সে যখন একটা বই লাইব্রেরি থেকে নামাচ্ছিল তখনই সেখানে একটা ভয়ঙ্কর মুখ সে দেখতে পায়, যা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। সে দেরি না করে এখান থেকে বের হয়ে যাচ্ছিল, তখন সেখানে রাতু তাকে আটকায় আর বলে, তুমি কি জানো এই যে এই লকারটা সব সময় কেন খোলা থাকে আর কেন এটার ভেতরে মাতিন এইসব জিনিসপত্র রাখে? তখন রাজি বলে, এটা অনেক আগের ঘটনা ম্যাম, তখন আমি অনেক ছোট। এই লকারের যে মালিক ছিল, মানে যে ছেলেটি এই লকারে তার জিনিসপত্র রাখতো, ছেলেটির অদ্ভুত ভাবে মৃত্যু হয়। আমরা শুনেছি সে নাকি কোনো একটা কারণে নিজেকে নিজে শেষ করেছিল, আর এরপর থেকেই প্রচলিত আছে তার আত্মা নাকি এখানেই দেখা যায়। সেজন্য মাতিন রিচুয়াল করে যেন সেই আত্মা কারো ক্ষতি না করতে পারে। এটা বলে রাজি সেখান থেকে চলে যায়, কিন্তু তখনই সেখানে রাতু সেই ভয়ঙ্কর আত্মাটাকে দেখতে পারছিল, কিন্তু সে বেশি একটা ভয় পাচ্ছিল না। মনে হচ্ছিল সে যেন এই বিষয়ে আরো জানতে চায়। এদিকে আমরা বিয়াঙ্কা আর তাদের গ্রুপকে দেখতে পারছিলাম। সেখানে বিয়াঙ্কা বলছিল, আমি যতটা বুদ্ধিমান মনে করেছিলাম অ্যান্ডেলাকে, সে ততটা বুদ্ধিমানও না, নয়তো এই সাধারণ কারণে কেউ নিজে নিজেকে শেষ করে দেয়। সেখানে ডেভিড বলছিল, সে যেমনই হোক কিন্তু তোমার মতো ছিল না। এটা শুনে একটু রেগে যায় বিয়াঙ্কা। সে বলে, আমি তোমাকে তাকে পাইয়ে দিয়েছিলাম সেদিন রাতে, তোমার তাকে এক রাতে এতই ভালো লেগেছে যে আমাকে কথা শোনাচ্ছ। যদি এত ভালো লেগে থাকে তাহলে যাও এখন খোঁজাখুঁজি করে তার আত্মার সাথে ডেট করো। এটা বলে রাগ দেখিয়ে চলে যায়। এরপর আমরা দেখতে পারি এলেন্ডার ছবি দেখে তার মা কাঁদছিল। তখনই অ্যান্ডেলার মা সেখানে অ্যান্ডেলার ক্যামেরাটা দেখতে পারে, যেই ক্যামেরাটা খোলার পরে ভিডিওতে দেখতে পারছিল বিয়াঙ্কা আর কিছু মেয়ে মিলে অন্য মেয়েকে টর্চার করছিল। এটা দেখে সে অনেকটা আন্দাজ করতে পারে যে এমনই কোনো একটা টর্চারের কারণেই তার মেয়ে মারা গিয়েছে। সে টিচার আরমানের কাছে গিয়ে ভিডিওগুলো দেখায় আর বলে, আমার মেয়ে সাধারণ কারণে এমন করার কথা নয়, নিশ্চয়ই আমার মেয়ে এই স্কুলের বুলিং অথবা টর্চারের শিকার হয়েছে। কিন্তু আরমান বলছিল, দেখুন আপনি যে ভিডিওগুলো দেখেছেন বা আমাকে দেখাচ্ছেন এটা আমাদের স্কুলের ভেতরে না, অন্য জায়গার, তাই আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে পারছি না। এই কথা শুনে তো অনেক রেগে যায় এলেন্ডার মা। সে তখন বলে, আমি চাইবো খুব দ্রুত সম্ভব আপনারা এটার একটা ব্যবস্থা করুন, নয়তো আমি চুপ করে থাকবো না। সে চলে আসে ওয়াশরুমে, কান্নাকাটি করছিল। রাতু তাকে দেখে টিস্যু পেপার দেয়। তারা দুজনেই সেখানে পরিচিত হয়। এলেন্ডার মা তখন সবকিছু রাতুকে বলে আর ভিডিওগুলো সেখানে দেখায় যে এই স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে ঝামেলা আছে আর সেই টর্চারের মুখে পড়েই হয়তো তার মেয়ের প্রাণ গিয়েছে। ঠিক তখনই ভয়ঙ্কর ভাবে আওয়াজটা আসছে সেই চেঞ্জিং রুম থেকে। তখন তারা ভয়ে ভয়ে সেটার সামনে যায়, কিন্তু সেটা খোলার পর তেমন কিছুই সেখানে তারা দেখতে পারছিল না। এদিকে আমরা দেখতে পারছিলাম বিঙ্কিয়া যখন তার ঘরে আয়না দেখছিল, আয়নাটা মোছার সময় তার পেছনে এসে ভয়ঙ্কর অ্যান্ডেলার আত্মাকে এক ঝলকের জন্য দেখতে পারে। এটা দেখে তো সে খুবই ভয় পেয়ে যায়, কিন্তু মনে করে এটা হয়তো তার মনের ভুল। তার হাতের মধ্যে যখন ক্রিম মাখাচ্ছিল সে হঠাৎ করে সে দেখতে পারে সেগুলো রক্তে পরিণত হয়েছে। সে ভয় পেয়ে তার রুমে গিয়ে কল করতে থাকে ডেভিডকে, কিন্তু ডেভিড আর কল ধরছে না। বাড়িতে সে একাই রয়েছে আজ। হঠাৎ করেই দরজাতে নক করার আওয়াজ। সে খুবই ভয় পাচ্ছিল দরজা খুলতে, কিন্তু দরজাটা যখন সে খুলে তখনই এটা ঘটে। সে খুবই ভয় পেয়ে যায়। সে প্রচুর ভয়ে সিঁড়ি দিয়ে দৌড়ে উঠতে থাকে। তখনই তার সামনে আবারও এলেন্ডার ভয়ঙ্কর রূপ চলে আসে আর সে ভয় পেয়ে সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। তৎক্ষণাৎই সে শেষ হয়ে যায়। এর পরদিন তাকে দাহ করা হয়। তার বান্ধবীরা তার কবরের সামনে দাঁড়িয়ে বলাবলি করছিল, পিঙ্কিয়ার যেভাবে মৃত্যু হয়েছে সেটা অস্বাভাবিক। তাদের মধ্যে একজন বলে, যদি এটা এলেন্ডার আত্মা করে থাকে তাহলে আমাদেরও সাবধান থাকা উচিত। এটা বলে চলে যায়।
ডেভিড তার গার্লফ্রেন্ড মারা যাওয়াতে খুবই দুঃখী। সে একা একা বসেছিল বাস্কেটবল মাঠে। সেখানে তখন রকি আসে। সে রকিকে বলছিল, রকি, এরপর হয়তো আমার পালা বিঙ্কিয়ার পর। আমার তার জন্য ভয় হচ্ছে। এলেন্ডা আবারও আসবে। রকি বলছিল, আমাদের সবাইকে সবকিছু জানিয়ে দেওয়া দরকার যে সেদিন কি হয়েছিল। এলেন্ডার কোনো দোষ ছিল না, আমরাই তাকে জোর করে ড্রিঙ্কস করিয়েছিলাম। ডেভিড তখন তাকে বলছিল, তাহলে তো আমাদেরকে ম্যাম বহিষ্কার করে দেবে। রকি তখন বলছিল, বহিষ্কার করাটা বড় নাকি আমাদের জীবনটা বড়? এটা বলে সে সেখান থেকে চলে যায়। কিন্তু তখনই আশেপাশে ফিসফিসানির আওয়াজ, অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিল ডেভিড। কেউ যেন আবৃত্তি করছিল ছড়া, কিন্তু কাউকেই তো সে দেখতে পাচ্ছে না। তার ফোনটা তখন সেখানে বেজে উঠল। ফোনটা বের করেই সে দেখতে পেল তাকে আর কেউ নয়, ফোন করেছে স্বয়ং মৃত অ্যান্ডেলা। সে খুবই ভয় পাচ্ছিল। ভয় পেতে পেতে ফোনটা রিসিভ করতেই তার সাথে এটা ঘটে। সে দৌড়ে সেখান থেকে পালিয়ে আসে। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম রাজি আর রিতাকে। তারা হাঁটছে। রিতা সেখানে অন্যমনস্ক ছিল। রাজি তাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? রিতা বলে, অন্য কিছু হয়নি, আমি কোনোভাবেই এলেন্ডাকে ভুলতে পারছি না। রাজি তখন বলে, এখন তো আর কিছু করার নেই, তাকে সবসময় দোয়াতে সামিল রেখো। নামাজ আদায় করে সবসময় তার জন্য দোয়া করো। তারপর আমরা দেখতে পারি রাজি আর তার বাবা মা সবাই নামাজ আদায় করছে। নামাজ শেষ করে তার বাবা তাকে জিজ্ঞেস করে, তোমার কি সবসময় স্কুলে সালাত ঠিকঠাক আদায় করা হয়? সে বলে, হ্যাঁ বাবা, হয়, পড়ার চেষ্টা করি। তখন তার বাবা তাকে বলে, নিশ্চয়ই সালাত আদায় করতে তোমার কষ্ট হয়। আমার এই স্কুলটা পছন্দ না। বড় স্কুল হলেও এখানে ধর্মীয় রীতি পালন করার কোনো জায়গা নেই। এদিকে আমরা একটা হোটেলের মধ্যে রাতুরের সাথে একটা লোককে দেখতে পাই। এই লোকটি হচ্ছে রাতুর বয়ফ্রেন্ড, যে কিনা একজন নিউজ রিপোর্টার। সেখানে রাতুর বয়ফ্রেন্ড রাতুকে বলছিল, আমি ভেবেছিলাম তোমাকে যে দায়িত্বটা দিয়েছি তুমি সেটা তাড়াতাড়ি পালন করবে, স্কুলে বুলিং হওয়ার বিষয়টি সবার সামনে নিয়ে আসতে পারবে, কিন্তু এখন তো দেখি তুমি আত্মা নিয়ে ঘাটাঘাটি করছো। রাতু তাকে বলে, আমি আত্মা নিয়ে ঘাটাঘাটি করলেও তারাও এই বুলিং এর সাথে অতপ্রতভাবে জড়িয়ে আছে, তাদের নিয়ে ঘাটতেই হবে। এখান থেকে আমরা বুঝতে পারি যে আসলে সেই স্কুলের মধ্যে রাতু নিয়োগ হয়েছে এই স্কুলের ভেতরের বুলিং আর খারাপ বিষয় উন্মোচন করার জন্যই। তাদের কথার মধ্য থেকে এটাও জানতে পারি যে এই স্কুলের মধ্যে যে আত্মাগুলো রয়েছে তারাও একটা সময় র্যাগিং অথবা বুলিং এর শিকার বা টর্চার পেয়েই ভুল পথ বেছে নিতে বাধ্য হয়েছে। আর এরপর থেকেই তো স্কুলটা অভিশপ্ত। সেদিন আমরা দেখতে পাচ্ছিলাম মিসেস তানিয়া আবারও সবার উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছিল। সে বলছিল, অ্যান্ডেলার পর বিয়াঙ্কাও চলে গিয়েছে, মৃত্যু খুব একটা সহজ বিষয় না, তাই সবাই বুঝে গিয়েছো। আশা করি এরপর থেকে এমন কিছু ঘটবে না, এটাই তোমাদের থেকে আশা করব। এটা নিয়ে বাহিরের মানুষের সাথে বেশি কথা বলতে চেও না, পরীক্ষা সামনে রয়েছে, এটার মধ্যেই ফোকাস করো। আমরা দেখতে পাচ্ছিলাম রিতা সেখানে অ্যান্ডেলার ভয়ঙ্কর চেহারাকে দেখতে পাচ্ছিল, কিন্তু সে কেন দেখতে পাচ্ছিল? সে তো অ্যান্ডেলার ভালো বন্ধু ছিল। কিন্তু রকি সেখানে আবার কিছু দেখতে পারছিল না। সেদিন ক্লাসে অ্যান্ডেলাকে ভয়ঙ্কর ভাবে দেখতে পাচ্ছিল ডেভিড, যে কিনা বসেছিল তার সিটেই। সে নিচের দিকে চেয়ে রকিকে বলছিল, আমি এই মাত্র দেখতে পেয়েছি অ্যান্ডেলাকে, সে এখানেই বসেছিল। রিতা তখন বলে, আমিও দেখতে পাই তাকে, তাহলে আমরা তার থেকে কিভাবে বাঁচতে পারি? সে সবাইকেই জ্বালাতন করছে। রকি সেখানে বলছিল যে আমরা চলো সবাইকে সবকিছু বলে দেই, কিন্তু সেখানে ডেভিড বলছিল, তুমি কি পাগল হয়ে গিয়েছো? আমাদের পুরোপুরি বরখাস্ত করে দেবে, তার সাথে আমাদের বাবা মা জানতে পারলে কি হবে তা তুমি বুঝতে পারছো? তাহলে এক কাজ করা যাক, মাতিনকে বলা যাক সে যেন বাকিদের মতো এলেন্ডার জন্য পূজা করে, আর এটা করলে এলেন্ডার আত্মা আর বিরক্ত করতে পারবে না। এই অংশটুকু শুনে রাজি বলছিল, এসব কুসংস্কার বাদ দাও, আমাদের প্রার্থনা করা উচিত সবাই মিলে, তাহলেই সবকিছু ঠিক হতে পারে। তারা তিনজন তখন চলে যায় মিসেস তানিয়ার কাছে, গিয়ে বলে যে তাদের এলেন্ডা বিরক্ত করছে। সেখানে রাজি গিয়ে বলছিল, ম্যাম, আমার মনে হয় আমার বাবাকে দিয়ে এখানে দোয়া করা হলে সবকিছু ঠিক হয়ে যেতে পারে। যেই কথা সেই কাজ। সন্ধ্যার সময় আমরা দেখতে পাচ্ছিলাম সে আর তার বাবা মিলে যে লিফটের মধ্যে মৃত্যু হয়েছিল এলেন্ডার, সেখানে গিয়ে দোয়া করছিল। দোয়া শেষ হলে সেখানে আরমান আর মিসেস তানিয়া আসে আর বলে, এরপর থেকে আর জ্বালাতন করবে না তো ছাত্রছাত্রীদেরকে। সেখানে রাজের বাবা বলছিল যে দেখুন, এটা একবার করার বিষয় না, সব সময় ইবাদতে লিপ্ত থাকতে হবে। আর আমার মনে হয় আপনাদের এই স্কুলের মধ্যে একটা অবশ্যই নামাজ আদায় করার জায়গা তৈরি করা দরকার। যাই হোক, সেদিন ফাইনাল এক্সাম, সবাই মনোযোগ দিয়ে এক্সাম দেয়। সবার খাতাগুলো যখন আরমান স্যার হাতে পায় তখন হঠাৎ করেই সে দেখতে পারে কাগজের ভেতর থেকে রক্ত বের হচ্ছিল, যেগুলো দেখে সে খুবই ভয় পেয়ে যায়। তখনই সামনে থাকা একটা চেয়ার হঠাৎ করেই নড়ে গেলে তার তো আরো ভয় হয়ে যায় এবং সেখান থেকে বের হয়ে আসে। এদিকে আমরা দেখতে পারি স্কুলে এলেন্ডার মা আসে। সে মিসেস তানিয়ার অফিসে গিয়ে এলেন্ডার ক্যামেরাতে করা ভিডিও ফুটেজগুলো টিভিতে দেখাচ্ছিল।
এগুলো দেখিয়ে এসে বলছিল যে দেখুন কোন পর্যায়ে আপনাদের স্কুলে সাধারণ শিক্ষার্থীরা বুলিং হয় আর টর্চার ফেস করে, আর এই কারণেই আমার মেয়েও মারা গিয়েছে। 1 মাস হয়ে গিয়েছে দীর্ঘ, কিন্তু আপনারা এটা নিয়ে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপই গ্রহণ করলেন না। তখন সে আরো বলতে থাকে, আমি এই ফুটেজগুলোর ক্যাসেট রেডি করেছি, যদি আপনারা কোনো পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে আমি এগুলো মিডিয়াতে ছড়িয়ে দেব। মিস তানিয়া তাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু সে কোনোভাবেই থামছিল না। ঠিক তখনই তারা দেখতে পারে পেছন থেকে টিভির ভেতর থেকে অ্যান্ডেলার ভয়ঙ্কর আত্মা বের হয়ে আসছিল। আরমান স্যার তো সেখান থেকে দ্রুত পালায়। মিসেস তানিয়া ভয়ে টিভিতে রিমোট ছুঁড়ে মারলে কোনো রকম সবকিছু স্বাভাবিক হয়। অ্যান্ডেলার এই অবস্থা দেখে খুব খারাপ লাগছিল তার মায়ের। সে কাঁদতে কাঁদতে ভেতর থেকে বের হয়ে আসে। রাতু তাকে এই অবস্থায় দেখে তাকে টিস্যু পেপার দেয়। অ্যান্ডেলার মা তাকে বলছিল, তোমার সাথে আমার যখনই দেখা হয় তখনই তুমি আমাকে টিস্যু দাও শুধু। যাই হোক, রাতু গাড়িতে করে অ্যান্ডেলার মাকে বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছে। সেখানে অ্যান্ডেলার মা ভিডিও ফুটেজ সহ সবকিছু প্রমাণ রাতুকে দেয়। অ্যান্ডেলার মা বাড়িতে ঢোকার সময় অ্যান্ডেলাকে বাড়ির সামনে বসে থাকতে দেখতে পায়। অর্থাৎ বন্ধুরা, যতক্ষণ না পর্যন্ত অ্যান্ডেলার প্রতিশোধ নেওয়া শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার আত্মা শান্তি পাবে না, সাথে বাকি ভুক্তভোগীরাও না। সেদিন রাতে তার মা যখন ঘুমাচ্ছিল আমরা দেখতে পাচ্ছিলাম মৃত অ্যান্ডেলার আত্মা তার মাকে জড়িয়ে ধরেই ঘুমাচ্ছিল। রাতে ডেভিড আর রকি দুইজন মিলে ড্রিঙ্কস করে। রকি তো ঘুমিয়ে পড়ে, কিন্তু তখনই ডেভিড ভয়ঙ্কর শব্দ শুনতে পাচ্ছিল চারিদিকে, কিন্তু আশেপাশে তো কেউ নেই। পিছাতে পিছাতে সে সুইমিং পুলের মধ্যেই পড়ে যায়। তখন কে যেন তাকে পানির নিচে চেপে ধরে রাখতে চাইছিল। বেশি কিছু হয় না, হওয়ার আগেই রকি তাকে এসে বাঁচিয়ে ফেলে। সেদিন রাতে যখন পড়ছিল রাজি, তখন সে জানালার ওপাশে দেখতে পারছিল অ্যান্ডেলার আত্মাকে। সে তো ভয় পাচ্ছিল অনেক। সে বলছিল, অ্যান্ডেলা, তুমি সবাইকে ক্ষমা করে দাও, তোমার গন্তব্যে তুমি পৌঁছে যাও, যা হয়েছে হয়েছে। কিন্তু সেটা ভয়ঙ্কর ভাবে চিৎকার করে যাচ্ছিল। রাজি ভয় পেয়ে সেখানে দোয়া দরুদ পড়তে শুরু করে। আয়াতুল কুরসি পড়ার কারণে সেখান থেকে চলে যায় অ্যান্ডেলার আত্মা। এরপরে আমরা দেখতে পারি রেজাল্টের ঘোষণার দিন। স্কুলের সবাই খুব ভালোভাবেই ভালো নাম্বার পেয়েই পাশ করেছে। যে সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছে সে হচ্ছে রাজি, এবং সবাই মিলে স্কুল থেকে তাকে একটা ট্রফি উপহার দেওয়া হয়। কিন্তু সে তার বক্তব্যে বলে, এটা আমার পাওয়ার কথা ছিল না, এটা পাওয়ার যোগ্য একমাত্র এলেন্ডা, কিন্তু এই স্কুলের বুলিং এর শিকার হয়ে জীবন দিতে হয়েছে তাকে। যারা এটা করেছে তারা অন্য দুনিয়াতেও শান্তি পাবে না, এই দুনিয়াতেও পাবে না। এই পুরস্কারটি আমার না, আমি এই পুরস্কারটি অ্যান্ডেলাকে উৎসর্গ করলাম। এটা বলে সে পুরস্কারটা নিয়ে লিফটের ভেতরে রাখে যেখানে মারা গিয়েছিল এলেন্ডা। সন্ধ্যার সময় স্কুলের মধ্যে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে অনুষ্ঠানে পর্দার মধ্যে স্কুলের ছাত্রছাত্রীর করা নাটিকা দেখানো হচ্ছিল, কিন্তু আমরা সেখানে রকিকে দেখতে পারি যে কিনা এত পাপ সহ্য করতে না পেরে চলে যায় কম্পিউটার রুমে যেখান থেকে ভিডিওগুলো চলছিল। সেখানে গিয়ে সে এলেন্ডার সেদিনের মাতাল হওয়ার ফুল ভিডিওটা চালিয়ে দেয়। সবাই সেটা দেখতে পারছিল, আর সত্যটা সবার সামনে বেরিয়ে আসছিল। যে ভিডিওর মধ্যে আমরা রিতাকেও দেখতে পারছিলাম, তার মানে রিতাও অপরাধী, তাদের সাথে ছিল। রাতু যখন তার বয়ফ্রেন্ডের সাথে আলোচনা করতে ব্যস্ত, তখন যখন এই ভিডিওটা সে দেখতে পায়, সে দ্রুত চলে আসে এলেন্ডার মার কাছে আর গাড়ি করে তাকে স্কুলের দিকে নিয়ে আসছিল। সেখানে অনুষ্ঠানে নৃত্য হওয়ার সময় সবাই দেখতে পারছিল ভয়ঙ্কর অ্যান্ডেলাকে, যে কিনা এবার প্রতিশোধ নিতে মরিয়া। কারণ সত্যটা এখন সবাই জানে। সে ভয়ঙ্কর ভাবে রিতার সামনে চলে আসে, কিন্তু রিতা পালাতে চাইলে নিচে পড়ে যায়। তাকে অ্যান্ডেলার আত্মা টেনে টেনে নিয়ে যাচ্ছিল, এপাশ থেকে ওপাশে ছুঁড়ে ফেলে দিচ্ছিল। রাজি এই অবস্থা দেখে তার বাবা ইমামকে কল করে এখানে আসার জন্য, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। তখন আমরা দেখতে পাচ্ছিলাম রিতা অ্যান্ডেলার কাছে ক্ষমা চাইছে, বলছে, আমাকে মাফ করে দাও, আমি তোমার ভিডিওগুলো স্কুলের মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম, কারণ তুমি আমার থেকে অনেক সুন্দরী, তুমি আমার থেকে মেধাবী, সব ছেলেরা তোমাকে চায়, আমার দিকে কেউ তাকায় না, এসব নিয়ে তোমাকে আমি হিংসে করতাম, তাই আমি এটা করেছি, আমি ভাবিনি তোমার জীবন চলে যাবে। তখনই এলেন্ডার আত্মা ভয়ঙ্কর ভাবে রিতার গলা চেপে ধরে, উপর দিকে তুলে ফেলে, তাকে মেরেই ফেলতে যাচ্ছে। তখনই সেখানে ইমাম চলে আসে আর আয়াতুল কুরসি তেলাওয়াত করতে শুরু করে, যার বদৌলতে সেখানে রিতাকে মারতে পারে না এলেন্ডার আত্মা। রিতা সেখান থেকে দৌড়ে পালাতে চাইলে বাইরে গেলেই সেখানে দেখতে পাচ্ছিলাম আমরা এলেন্ডার আত্মা গাড়ি দিয়ে তাকে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। অন্যদিকে সেখানে চলে আসে এলেন্ডার মা, কান্না করতে করতে তার মা তাকে বলছিল, মা তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার মৃত্যুর কারণ, তোমার বাবা চলে যাওয়ার পর আমি তোমাকে কোনো শান্তি দেইনি, তোমার উপর নির্ভরশীল হয়ে গিয়েছিলাম আমি তোমাকে কখনো বোঝার চেষ্টা করিনি, যাই হয়েছে খুব খারাপ হয়েছে,
হয়েছে, তুমি সবাইকে মাফ করে দাও, তুমি শান্তিপূর্ণ জায়গায় চলে যাও যেখানে তোমার বাবা আছে, খুব শীঘ্রই সেখানে আমিও চলে আসব। এটা বলার পর আমরা দেখতে পারি সেখান থেকে এলেন্ডার আত্মা চলে যায়। এরপর আমরা দেখতে পারি টিভিতে নিউজ হচ্ছে স্কুলের বিষয়ে। সবাই সবকিছু জেনে গিয়েছে। তদন্ত টিম গঠন করা হয়েছে যে কারা কারা বুলিং এর শিকার হয়েছিল, কোন কোন ছাত্রছাত্রীরা এটা করেছিল সেসব খতিয়ে দেখার। আমরা দেখতে পাচ্ছিলাম রাতু যখন সেই লাইব্রেরিতে ছিল সেখানে সে একটা ভয়ঙ্কর আত্মাকে দেখতে পারে, যাকে দেখে সে হাসছিল, ভয় পাচ্ছিল না, কেননা সে তো আত্মাদেরকে সাহায্য করেছে, সে জানে তাকে কিছুই করবে না তারা। অন্যদিকে আমরা দেখতে পারি রকি নামের ছেলেটি, যে কিনা মন থেকে চায়নি অ্যান্ডেলার ক্ষতি হোক। স্কুলের লকারে যেসব জিনিসপত্রগুলো রয়ে গিয়েছিল সেসব সে ফেরত দিতে আসে অ্যান্ডেলার মাকে, আর বলে সে অনেক দুঃখী অ্যান্ডেলাকে হারিয়ে। এদিকে আমরা দেখতে পারছিলাম অসুস্থ হয়ে পড়েছে এই ঘটনার পর থেকে ডেভিড, আর অদ্ভুত সব শব্দ শুনতে পায় সে যখন ঘরে বসে আছে আমরা দেখতে পাচ্ছিলাম কোনো একটা ছায়া যেন তার সামনে দিয়ে চলে গেল, যেটা বারবার কিছুক্ষণ পর পর তার সামনে দিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে সে এতটাই ভয় পায় সে দৌড়ে বাড়ি থেকে বের হতে চাইবে, দরজাটা খুলতেই দেখতে পারে সামনে ভয়ঙ্কর ভাবে দাঁড়িয়ে রয়েছে অ্যান্ডেলার আত্মা, আর সাথে সাথে একটা চিৎকার, মানে তার ভবলীলা সাঙ্গ। অন্যদিকে আমরা দেখতে পারছিলাম রকি যখন এক ঘর থেকে অন্য ঘরে যাচ্ছিল তখন দরজা খুলতেও তাকেও হান্ট করে ভয়ঙ্কর ভাবে অ্যান্ডেলার আত্মা, আর এভাবেই অ্যান্ডেলা তার প্রতিশোধগুলো শেষ করে। তার সাথে সাথে এই অসাধারণ মুভিটির সমাপ্তি ঘটে। এই হরর ঘটনার সাথে আমাদেরকে বাস্তবতাকে দেখানো হয়েছে। আমরা জানি প্রতি বছর র্যাগিং এর কারণে, বুলিং এর কারণে কত ছাত্রছাত্রীরা তাদের জীবন শেষ করে ফেলে বা শেষ হয়ে যায়, যেটা বন্ধ করা অতীব জরুরি একটা কাজ। যাই হোক বন্ধুরা, আশা করছি আপনারা এই ঘটনাটি বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, নিচে কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো আপনার, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অন করে নোটিফিকেশন অল করতেও ভুলবেন না। যদি এটা ভুলে যান তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো সবার আগে পাবেন না, এটা অন রাখবেন, তাহলে আমাদের ভিডিওগুলো সবার আগে আপনিই পাবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিতে হচ্ছে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।